সুমি উঠে বসলেন। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বুকের ভিতর কষ্টগুলো হাহাকার করছে। এর মাঝে শোয়া থেকে উঠে সুমির পাশে বসলেন সুমির বস। সুমির চোখের পানি দেখে সুমির বস বললেন, চোখের পানি মুছে ফেলো, গোসল করলে সব পরিষ্কার হয়ে যাবে। তোমাকে পাওয়ার আশায় অনেকদিন তোমার পিছে ঘুরেছে, অনেক টাকার লোভ দেখিয়েছে, তখন তুমি আমার বেরিয়ে আসতে রাজি হওনি। হঠাৎ যখন তুমি আমাকে বললে তুমি আমার প্রস্তাবে রাজি, তখন আমার কাছে মনে হয়েছিল আমি আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়েছে। তাই তো আমি তোমাকে ভোগ করার যে খায়েসটা আমার মনের ভিতর ছিল, আমি আমার মনের বাসনা তোমাকে দিয়ে পূর্ণ করলাম। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? সুমি বসের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন পুরনো দিনের সেসব ঘটে যাওয়া ঘটনাগুলি। সুমি অফিসে বসে কাজ করছে। সুমি কাজের উপর খুব মনোযোগ দিয়ে কাজ করেন। আশেপাশে কি হয় সেদিকে সুমির কোনো খেয়াল থাকে না। কাজকে খুব ভালোবাসেন। সুমির বস অফিসে ঢুকেই চোখ পড়ল সুমির ওপর। সুমি তখন কম্পিউটারে বসে বসে কাজ করছিলেন। সুমিকে দেখে আরিফ সাহেবের খুব ভালো লেগে গেল। আরিফ সাহেব চিন্তা করতে লাগলেন, এত সুন্দর মেয়ে আমাদের অফিসে কবে থেকে জয়েন করল? মেয়েটির সাথে কথা বলতে হবে। এই কথা ভেবে অফিস রুমে চলে গেলেন। আরিফ সাহেব অফিসে ঢুকে চেয়ারে বসে চিন্তা করলেন, সাব্বির একটা কল করে ডেকে আনি। এই কথা ভেবে টেলিফোন হাতে নিয়ে সাব্বিরকে কল করলেন। কিছুক্ষণ পর সাব্বির বসের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। আরিফ সাহেব বললেন, ওই যে অফিসে বসে যে মেয়েটি কাজ করছে, ওই মেয়েটি কবে জয়েন করেছে? জবাবে সাব্বির বললেন, স্যার, আজ 1 সপ্তাহ জয়েন করেছে। আপনি তো এই 1 সপ্তাহ দেশের বাইরে ছিলেন। আরিফ সাহেব সাব্বিরের কাছ থেকে মেয়েটির নাম ঠিকানা জেনে নিলেন। তারপর সাব্বিরকে বললেন, যাও, মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দাও। সাব্বির ওখানে দেরি না করে চলে আসলেন। সাব্বির এসে সুমির পাশে দাঁড়িয়ে বললেন, আমাদের বস 1 সপ্তাহ পরে আজ অফিস এসেছে। বস তোমাকে ডেকেছে। সুমি সাব্বিরের কথা শুনে কাজ রেখে বসের সাথে দেখা করার জন্য ওখান থেকে চলে আসলেন। সুমি বসের টেবিলের সামনে গেল। আরিফ সাহেব সুমিকে পাশের চেয়ারে বসতে বললেন। সুমি বললেন, না স্যার, এখানে ঠিক আছে, আমাকে কি জন্য ডেকেছেন বলেন। জবাবে আরিফ সাহেব বললেন, আরে পাশে বসো, কথা আছে। এই কথা বলে আরিফ সুমির হাত ধরে পাশের চেয়ারে বসালেন। সুমি বসের হাত ধরা চেয়ারে বসানো দেখে একটু নার্ভাস ফিল করল। বলল, স্যার, আপনার পাশে আমাকে কেন বসালেন? জবাবে আরিফ সাহেব বললেন, আমি হচ্ছি এই অফিসের চেয়ারম্যান। 1 সপ্তাহের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, তাই এসে তোমাকে দেখলাম কম্পিউটারে কাজ করছ। তুমি যে চেয়ারে বসে কাজ করছ, এই চেয়ারে তোমাকে মানায় না। তোমাকে তো আরও ভালো পোস্টে চাকরি করার কথা। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু আছে তোমাকে অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে দায়িত্ব দেব। তোমার লেখাপড়ার যোগ্যতা কতটুকু একটু বলবা? জবাবে সুমি বললেন, স্যার, ইংলিশে অনার্স করেছে। সুমির মুখে অনার্স পাশ করার কথা শুনে আরিফ সাহেব বললেন, লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী তোমাকে অ্যাকাউন্টিংয়ে মানায়, তবে আমার দিকে একটু খেয়াল রেখো। যাও, কাল থেকে তুমি অ্যাকাউন্টিংয়ে জয়েন করো। বসের কথা শুনে সুমি কিছুই বুঝতে পারলেন না। বস আসলে সুমির কাছে কি চায়। সুমি কোনো কথা না বলে মাথা নিচু করে ওখান থেকে চলে আসলেন। আরিফ সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সুমির দিকে। পরের দিন সুমি অফিসে বসে আছে, কিছু ফাইল দেখছে, হিসাব কিতাব ঠিক আছে কিনা। এর মাঝে আরিফ সাহেব সুমির পাশে গিয়ে সুমির সাথে গা ঘেঁষে দাঁড়ালেন। সুমি বললেন, স্যার, স্যার, আপনি এখানে? ডাক দিলে আমি তো আপনার অফিস রুমে যেতাম। জবাবে আরিফ সাহেব বললেন, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি তোমার কাছে আসলাম। চলো, আমরা দুজন একটু ডেটে যাই। আরিফ সাহেবের কথা শুনে সুমি একটু হতবাক হয়ে বললেন, স্যার, ডেটে যাব মানে? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সুমির কথা শুনে আরিফ সাহেব বললেন, কি বলো, আমরা এই সহজ কথা বুঝো না? তোমাকে নিয়ে আজ রেডিসনে যাব। ওখানে একটা রুম বুক করেছে, দুজনে একান্তভাবে কিছু সময় কাটানোর জন্য। আমি ড্রাইভারকে বলে দিয়েছে, তুমি রেডি হয়ে বের হও। জবাবে সুমি বললেন, স্যার, আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। আমি আপনার অফিসে চাকরি করি, আমি এর বাইরে কোনো কিছু করতে পারবো না। জবাবে আরিফ সাহেব বললেন, শোনো, আমাকে একটু সময় দিলে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না তোমার। তুমি শুধু একটু আমাকে খুশি করার চেষ্টা করো। আরিফ সাহেবের কথা শুনে সুমি রেগে গিয়ে বললেন,
স্যার, আমি এখানে জীবিকার তাগিদে চাকরি করতে এসেছি। তার মানে এই না যে আমার ইজ্জত আপনাকে দিতে হবে। আমি আপনার চাকরিটা ছেড়ে দিলাম, আপনি অন্য কাউকে নিতে পারেন। সুমি এই কথা বলে চলে আসতে ধরলেন। আরিফ সাহেব বললেন, এখন চলে যাচ্ছ যাও, তবে তোমার জন্য আমার দরজা সারা জীবনের জন্য খোলা। টাকা পয়সা যা লাগে নিয়ে যাও। সুমি কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। অসুস্থ বাবা শুয়ে আছে, পাশেই মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। সুমি পাশে বসে ভাবতে লাগলেন, চাকরিটা ছেড়ে দেওয়ার পর অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে। যেখানে চাকরির জন্য গিয়েছে, আমার লেখাপড়ার যোগ্যতার খোঁজখবর না নিয়ে সবাই চোখ দিয়েছে আমার দেহের উপর। বাবা অসুস্থ, বাবার চিকিৎসার খরচ, ছোট্ট একটা রুমে ভাড়া থাকে, 3 মাসে রুম ভাড়া বাকি আছে। বাড়িওয়ালা রুম ছেড়ে দিতে বলেছে। সুমি মায়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন, এই সমাজ আমাদেরকে ভালো মতন চলতে দেবে না। প্রতিটি পুরুষের চোখ আমাদের মতন অসহায় মেয়েদের দেহের উপর। আমরা জীবিকার তাগিদে ছুটে চলেছে ওইসব নরপশুদের দ্বারে দ্বারে। মায়ের চোখের পানির মূল্য আমাকে দিতে হবে। এতে যদি আমার জীবনও চলে যায়, তবুও মা বাবাকে আর কষ্ট দিব না। এই কথা ভেবে সুমি বসের সাথে দেখা করার জন্য চলে আসলো। সুমি মা বাবার কথা চিন্তা করে বসকে বলতে লাগলেন, স্যার, আমার বাবা খুব অসুস্থ, ওষুধ কেনার মতো টাকা নেই, ঘরে নেই চাল। বাবা মায়ের চোখের পানি সহ্য করতে না পেরে আপনার কাছে আমার ইজ্জত সঁপে দিয়েছে। 3 মাসের বাসা ভাড়া বাকি পড়ে আছে। এখন আমাকে একমাত্র আপনিই পারেন আমার এই ইজ্জতের বিনিময়ে আমার সংসারটাকে সচল রাখতে। আরিফ সাহেব সুমুর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, তুমি আমার অফিসে যাও, আমি অ্যাকাউন্টিং ম্যানেজারকে বলে দিচ্ছি তোমাকে 1 লাখ টাকার চেক দেবে। তুমি চেক দিয়ে আজকে টাকা উঠিয়ে তোমার ঋণ পরিশোধ করে বাবাকে ভালো একটা হাসপাতালে ভর্তি করো, চিকিৎসা করে ভালো করে তোলো। আর আগামীকাল থেকে তুমি অ্যাকাউন্টিংয়ে জয়েন করতে পারো। একটা মেয়েকে এভাবেই একজন দুশ্চরিত্র অফিসের চেয়ারম্যান সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আমাদের সমাজে হাজারো ছেলে আছে যারা বেকার হয়ে দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদের দিকে দয়া দেখানোর মতন লোক খুব কমই আছে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।